সদ্য নিজের কালীঘাটের বাড়িতে তৃণমূলের এবারের জয়ী সাংসদদের লোকসভায় জয়ী সাংসদদের নিয়ে বৈঠক শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। নতুন সংসদে তৃণমূলের সাংসদদের কি ভূমিকা হবে তা নিয়েছিল এই বৈঠক, যেখানে রণকৌশল এবং রোডম্যাপ চূড়ান্ত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সাংসদদের জন্য। কিছু ছোটোখাটো পরিবর্তন আছে, যেমন রাজ্যসভায় চিফ হুইপ ছিলেন সুখেন্দু শেখর রায়, তার জায়গায় এলেন নাদিমুল হক। কিন্তু এই ব্যক্তি নামের পরিবর্তন নয়, তৃণমূলের নীতিগত কোনো পরিবর্তন কি আপনারা দেখতে পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, এই মুহূর্তেও কিছু বলছেন তিনি, কিন্তু তাতে তৃণমূলের অন্ধ মোদি বিরোধিতা, এনডিএ বিরোধিতা আর এখনো পর্যন্ত ওই আশায় বাঁচে চাষার মতো ইন্ডি জোটের উপরে ভরসা রেখে যাওয়া ছাড়া নতুন কোনো নীতি নেই। আর প্রশ্ন ঠিক এখানে যে 29 জন সাংসদ নিয়ে যতই রোডম্যাপ আর রণকৌশল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করুন না কেন, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আসলে করবেটা কি? আমি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদের শেষ সংসদে যারা ছিলেন, লোকসভায় যারা ছিলেন, তাদের একটু উপস্থিতির হার আপনাদেরকে দেখায়। কেমন কেমন গিয়েছেন তারা সংসদে। এই সংসদ তো এখনো অধিবেশন বসেনি, বসবে। আগের সংসদে প্রথমে এক তারকা সাংসদের দিকে নজর রাখ, দেব। তার উপস্থিতির হার কীরকম ছিল? এবারও জিতেছেন, ভয়ঙ্কর লড়াই হয়েছে ঘাটালে হিরণের সঙ্গে, হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেহানো দেব সংসদে গিয়েছিলেন কদিন, লোকসভায় তার উপস্থিতির হার কত ছিল? দেবের পরিসংখ্যান সায়নী ঘোষ তৃণমূলের আরেক তারকা প্রার্থী, তিনিও এবার সংসদে যাচ্ছেন। সায়নী ঘোষ কি দেবের মতো অ্যাবসেন্টি এমপি হবে? সংসদে প্রায় হাজিরা দেবেনই না, নাকি হাজিরা দেবেন বা নামমাত্র হাজিরা দেবেন, অথবা সংসদের আদৌ কোনো আলোচনায় প্রস্তাবে অংশগ্রহণ করবেন বা সেগুলো পেশ করবেন? আসবো আজকের বিস্তারিত আলোচনায়, বিতর্কে, কিন্তু সবার আগে চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। বাংলার রায় তৃণমূলের ঝুলিতে। উৎসব তো স্বাভাবিক, আর তৃণমূলের উৎসব তো বছর ভর। উৎসবের ঘনঘটা এতটাই যে তৃণমূল সাংসদরা মাঝে মধ্যেই ভুলে যান সংসদে যেতে। এই যেমন গত 5 বছরে তৃণমূলের তারকা সাংসদরা এত ব্যস্ত যে সংসদ চত্বরে মাঝে মধ্যে তাদের সেলফি পাওয়া যেত। যেমন দেবের উপস্থিতি মাত্র 12%, মিমি নুসরাত খানিক বেশি। মিমির উপস্থিতি 21%, নুসরাতের 23%। এরা না হয় তারকা, তাও বোঝা গেল। তৃণমূলের নবজোয়ারের কাণ্ডারির উপস্থিতি তো 15%, আর মালা রায়ের উপস্থিতি 43%। আর এক তৃণমূল সাংসদের উপস্থিতি বেশ ভালো, তবে তার এত উপস্থিতি নাকি প্রশ্নের বদলে ঘুষ ঘরে ঢোকাতে। এবারে আবার 7 জন তারকা সাংসদ। তৃণমূলের তারকাদের ইতিহাস তো বিশেষ সারা জাগানো নয়। এ তো গেল সংসদ চিত্র। জোটেও কি বিশেষ সুবিধের জায়গায় আছে তৃণমূল? থাকলে তৃণমূলের মতামতকে গুরুত্ব না দিয়েই কিভাবে বিরোধী দলনেতা কার হওয়া উচিত ঘোষণা করে দেন কেসি বেণুগোপাল। রাহুল গান্ধী টু টেক দ্য লিডার অফ দ্য অপোজিশন পজিশন। 37 আসনের অখিলেশকে নিয়ে যতটা নাচানাচি জোটে, অভিষেককে নিয়ে তেমন আগ্রহ কই? 29 জন সাংসদ নিয়ে লোকসভায় তৃণমূল করবেটা কি? ইন্ডি জোটে এক কোণে পড়ে থাকা তৃণমূলের আদৌ কোনো ভবিষ্যৎ আছে? এনডিএ তো স্বয়ং সম্পূর্ণ। তাহলে এই 29 জন সাংসদ আসলে মমতার সম্পদ, নাকি বাংলা ও বাঙালির
স্বার্থের বোঝা। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আমার সঙ্গে যারা বিতর্ক করবেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার একদম বাদিক থেকে রয়েছেন, আমার একেবারে বাদিকে রয়েছেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, তারপরেই রয়েছেন কলতান দাশগুপ্ত সিপিআইএমের পক্ষ থেকে সিপিআইএম নেতা, আমার ঠিক বাঁদিকে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় সাংবাদিক, আমার ঠিক ডান দিকে রয়েছেন রাজস্বী লাহিড়ী বিজেপি মুখপাত্র, এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন ডক্টর শতরূপা বিজেপি মুখপাত্র, এবং নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী এবং তৃণমূল সমর্থক, তিনিও আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি আজকের আলোচনা বা বিতর্ক শুরু করব যে প্রথম প্রশ্নটাকে সামনে রেখে। এই বৈঠক তো হলো, সেখান থেকে রোড ম্যাপও ঠিক হলো, কৌশল কী হবে তাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট করে সেটাও নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়ে দেবো, মানে সংক্ষিপ্ত পরিসরে মূল নির্দেশটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো বা শুনিয়ে দেবো। আমার যে মূল প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের প্রথম বক্তব্য ইন্ডির অস্বস্তি, এনডিএর অবজ্ঞা, তৃণমূলের 29 সম্পদ না বোঝা। ইন্ডি জোটে আছে তৃণমূল, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি তৃণমূলকে। এত কিছু হচ্ছে, অখিলেশ যাদবকে নিয়ে এত মাতামাতি নাচানাচি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এক কোণে দাঁড়িয়ে থাকেন, সেভাবে কেউ খোঁজখবর নেয় না। এনডিএ তো অবজ্ঞাই করে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, কারণ তারা স্বয়ংসম্পূর্ণ, তাদের নতুন করে আর কোনো সংখ্যার প্রয়োজন নেই। মমতা আশা করছেন বা স্বপ্ন দেখছেন যে এনডিএ ভয়ঙ্কর সংকটে থাকবে না এই সরকার। সত্যি কি স্বপ্নের উপর দাঁড়িয়ে আপাতত তৃণমূলের 29 জন সাংসদকে সংসদে যেতে হবে, নাকি অন্য কোনো আদৌ বাস্তব কোনো রোডম্যাপ আছে? সমীরবাবু, আপনার কাছ থেকে শুরু করুন। কি করবে তৃণমূল 29 জনকে? তৃণমূলের 29 জন তো মানুষের দ্বারাই নির্বাচিত। আমরা কোনো সময়ই বলিনি ইসবার 400 পার, নির্বাচিত নাকি? আমরা কোনো সময় বলিনি 400 পার, আমরা কোনো সময় বলিনি বাংলায় এমন রেজাল্ট করবে, কোনো সময় 30 থেকে 35, সেটা নেমে আবার 24 থেকে 30, আবার কোনো সময় বলছে ভূমিকম্প হবে, যেটা 4 তারিখের রেজাল্ট বেরোবে। আমরা সবসময় বলেছি যে এই যে মোদী সরকার, অর্থাৎ মোদী যাক, ধর্মনিরপেক্ষতা থাক, সংবিধান থাক, গণতন্ত্র থাক, এই যে একটা স্বৈরাচারী মানসিকতা নিয়ে ধরে বিজেপির আমি থেকে আজকে আমি থেকে শুনুন না আমরা হয়েছে একটা প্রবলেম, স্ট্রিট কর্নার তো নয়, মানে টানা ডিজে স্ক্রিপ্ট বলে গেলে তো চলবে না। বলছি নরেন্দ্র মোদী থেকে গেলেন, তাড়াতে তো পারলেন না, না কি করবেন এবার? কি থাকার জন্য কি এখন তো বুঝতে পারছেন যে ঔদ্ধত্য কি জিনিস, কেন ভোট শেষের পর দেখাতে হয় ম্যানুফ্যাকচারিং এক্সিট পোল, এটা বুঝতে হবে যে আর নরেন্দ্র মোদী নিজের ইচ্ছায় এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি, অগ্নিবীর প্রকল্প, জাত গণনা, হ্যাঁ এইসব কিন্তু আর উনি নিজের ইচ্ছায় করতে পারবেন না। ছোট্ট প্রশ্নের উত্তর আমি একটা বলে নিই, ছোট্ট প্রশ্ন আরেকটা করে নিই। নরেন্দ্র মোদী আর পারবেন না। না বলছি নরেন্দ্র মোদী এর আগেও তো পুরো অফ দ্য কর্পোরেট, বলছি এর আগেও তো পুরো নিজের ইচ্ছায় করেননি। ধরুন এই যে শুনুন না, এই যে পুরো সিএটা যে করেছে, সিএটা যে করেছে, কলতানরা অনেকবার বলেছেন এবং এটা ফ্যাক্ট, করবার সময় তৃণমূলের সাংসদরা বিরুদ্ধে তো ভোট দেন। কৃষিবিল কাদের সঙ্গে করেছিল না, তৃণমূলের সাংসদরা সিএতে বিরুদ্ধে ভোট দেন। আরে একটা বলে আরেকটা পালিয়ে যান, এটার উত্তরটা দিন। আরে সিএটার উত্তর দিন না। বলছি রাজ্যসভায় তো বিজেপির পুরো সমর্থন ছিল না, সমর্থন ছিল না। আপনার কথা শুনে লোকসভা তো সম্পূর্ণটা ছিল। আপনাদের সাংসদরা কি করেছিল? আপনি আমাকে একটা বিশ্বাস করতে বলছেন, বলছি আপনি আমাকে একটা বিশ্বাস করতে বলছেন, সিএ যখন বিলটা প্রথম এলো সংসদে, তখন আপনাদের সাংসদরা হাজিরা না দিয়ে পাশ করাতে পরোক্ষে সাহায্য করলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ বাতিল করতে হবে, আপনাদের সাংসদরা বিরুদ্ধে ভোট দেবেন। কি রহস্যটা? বলছি জনবিরোধী যে সমস্ত প্রকল্প নিয়ে মোদী তার নিজের দাম্ভিকতা, অহংবোধকে বিভিন্ন রাজনৈতিক দল আজকে যেহেতু তৃণমূলের সাংসদের কথা বলছে, তৃণমূল সাপ না ওঝা, তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো। তৃণমূলকে নিয়ে যখন বলছেন সংসদে না থেকে আজকে এখন আবার বলছেন ওই বিলটা বাতিল করতে হবে। বাবু আপনি কিন্তু 240-এ দাঁড়িয়ে 12 এবং 16 নিয়ে আপনি সরকার করতে যাচ্ছেন, এন ফ্যাক্টরকে সামনে রেখে। আপনি কি
আপনি কি ঠিক জায়গায় আছেন? আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে, স্বাভাবিকভাবে ওরকম এই কারণেই হ্যালুসিনেশন এত প্রচার করেও বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার মানুষ বুঝেছে কেন্দ্রীয় বঞ্চনা থেকে একমাত্র ডবল ইঞ্জিন সরকার নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাই 29 হয়েছে। আমি সমীর বাবুর কাছে কৃতজ্ঞ, হ্যালুসিনেশনে তিনি নরেন্দ্র মোদীর না না আমি সমীর বাবুর কাছে কৃতজ্ঞ, হ্যালুসিনেশনে তিনি নরেন্দ্র মোদীর জায়গায় আমাকে দেখতে পেয়েছেন, অন্তত রাহুল গান্ধীকে দেখতে পাননি। হ্যালুসিনেট করে রাহুল গান্ধীকেও দেখতে পাতেন, হতেই পারে সেটা, আমি আমি না না হতেও পারে সেটা অসম্ভব কিছু না। কিন্তু আমি কলতানের কাছে আসবো, আমি কলতানের কাছে আগে প্রথম জিজ্ঞাসা করবো, একটু আগে এই যে নবনির্বাচিত সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, তাতে তিনি বলেছেন ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না, সিএ এনআরসি বাতিল করতে হবে। এনআরসি প্রথমত হয়নি, কিন্তু সিএ বাতিল করতে হবে। আমার প্রথমেই কানে লাগলো কলতান, সিএ বাতিল কেন করতে হবে? সিএ পাশ করবার সময় তৃণমূল কোথায় ছিল কলতান? ইন্ডি জোটে তৃণমূলের অবস্থানটা কি? মানে আপনারা তো আছেন ইন্ডি জোটে, আমি সে কারণে জিজ্ঞাসা করছি, আপনারা তৃণমূলকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন, তৃণমূলের কন্ট্রিবিউশনকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন? বলুন কলতান। ওই রাজস্বী বাবু যেটা বিড়বিড় করে বলছেন বলেনি, তারপর আমি না না বিড়বিড় করাটা তো এয়ারে যায় না, যেটা উচ্চ কণ্ঠে যায় সেটা সিপিএম এর আবার থাকা না থাকা, আর্যভট্ট এখন না 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 ওনাকে বলতে দিন, এটা নিয়ে কোনো কথা না প্লিজ। আপনি বলে নিন না কলতান আপনি বলুন, আপনি বলে নিতে পারেন, আপনারা 2-3 জন আছেন, বলে নিতে পারেন। না কলতান আপনি আমি আপনাকে বলতে বলেছি, কলতান প্লিজ আপনি বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভোটে হারা জেতা ইত্যাদি তো লেগেই থাকে, রাজস্বী বাবুর জীবনেও আছে, আমার জীবনেও আছে। সেইটা অন্যকে কটাক্ষ করার এই ঔদ্ধত্যের ফল মোদি পেয়েছেন, সেটা রাজস্বী বাবু এখন মুখে স্বীকার করবেন না, সেটা আলাদা প্রশ্ন, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, বিগত দীর্ঘদিন এটা আমাদের লক্ষ্যের মধ্যে আছে যে তার মধ্যে একটা বিরাট গ্যাপ থাকে। এই যা উনি আজকে বলেছেন, কালকে আবার যদি দুজন এমপির বাড়িতে ইডি সিবিআই গিয়ে যায়, বিজেপির নেতারা মিস কল মারার যে পদ্ধতি চালু করেছিলেন সেটা আসে, কালকে উনি আবার উল্টে যাবেন। এই যে আজকে মাঝে একদিন ভোট চলাকালীন আপনারা দেখালেন যে উনি বলেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সে আমি বাইরে থেকে সমর্থন করব। আচ্ছা, তখন তো বাইরে ভেতরে সমর্থনের কথা কেউ জিজ্ঞেস করেনি, তখন তো সবাই ভোটে লড়ছিল। তাহলে কেন বাইরে থেকে হঠাৎ খারাপ বলতে হলো? কারণ তার আগের ফেজে গিয়ে উনি ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব সম্পর্কে কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছেন, পরের ফেজে হয়তো বুঝতে পেরেছিলেন যে জিনিসটা ঠিক হচ্ছে না, তখন ঘুরে আবার চলেন। ফলে এই যে ওই সাপ লুডো খেলার মতো, একবার সাপের মুখে আর একবার ওই মইতে ওঠার মতো করে, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী যে কদিন এই তৃণমূলের রাজনীতি এখন চলবে, তাতে এইটাই তার বাধ্যবাধকতা। কারণ দলটা এমন দুর্নীতির জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে কখনো এদিকে খুশি কখনো ওদিকে খুশি না করলে ওই দলটার এক্সিস্টেন্স থাকবে না। বেশ, আমি যা বলছেন সেটা ভবিষ্যতে উনি কতটা কি করতে পারবেন, এইটা নিয়ে একটা বিরাট সন্দেহের জায়গায় থেকে যেতে। মানে আপনারা একটা সন্দেহের মধ্যে আছেন, ইন্ডিজোটের একজন পার্টনার হিসেবে আপনাদের সন্দেহ রয়েছে, থাকছে বামেদের সন্দেহ। আমি নীলাদ্রিবাবুর কাছে যাবো, তারপর আমি শতরূপ আপনার কাছে এবং রাজস্বী আপনার কাছে আসবো। তার আগে নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী এবং তৃণমূল সমর্থক। নীলাদ্রিবাবু, আরেকটা প্রশ্নও রয়েছে আমার পক্ষ থেকে, বামেদের না একটা অস্বস্তি রয়েছে বা একটা সন্দেহ রয়েছে আপনাদেরকে নিয়ে, কংগ্রেসের এত অস্বস্তি কেন? মানে কংগ্রেসের সন্দেহের কারণটা কি আপনাদেরকে নিয়ে বলতে পারবেন? না আপনি কিছু বুঝতে পারছেন, কোনো অতীত, আপনাদের কোনো অতীত, কংগ্রেসের কোনো অতীত, কিছু কি কাউকে তাড়া করছে আপনাদেরকে বা ওদেরকে তাড়া করছে? এই আজকে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার জন্য বললেন কংগ্রেসের সব ওয়ার্কিং কমিটির মেম্বাররা একযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বলতে পারত, বললেন না তো। জিজ্ঞাসা করেছে তৃণমূলকে যে রাহুল গান্ধীকে লোকসভা দলনেতা করতে চাই, আপনাদের মত আছে কিনা? Congress alliance's largest partner, they will take the call. সে কে লিডার অফ অপোজিশন হবে, কে হবে না, সে অখিলেশকে জিজ্ঞেস করেছে না অভিষেককে জিজ্ঞেস করেছে? এটা ইন্ডিয়া ব্লক নিজের ডিসকাশন করেই সেটা ডিসিশন হবে। নীলাদ্রিবাবু, আপনার ছোট্ট অতীত মনে করিয়ে দেবো। এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, ছোট্ট জাস্ট এক লাইনে, এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন জর্জ ফার্নান্ডেজ ছিলেন এনডিএর আহ্বায়ক, মনে আছে নিশ্চয়ই আপনার? ধারে কাছে ছিল না বিজেপির কাছে তার নাম্বার, পার্টির নাম্বার, তখন সমতা পার্টি করতেন, পরে তো জনতা দল ইউনাইটেড হলো। তো লার্জেস্ট পার্টি সবসময় কল নেয় কোয়ালিশনে, মানে আপনাদের কোয়ালিশনের চরিত্রটা এইরকম। শুনুন, আপনাকে একটু মনে করিয়ে দেই, এই যে চন্দ্রবাবু নাইডু 2017 যখন বেরিয়েছিল তখন সেটা কি বলেছিল অ্যাবাউট প্রাইম মিনিস্টার মোদি, সেটাও একটু তাহলে মনে করে দেখে নিন। দেখুন, কোয়ালিশন পলিটিক্স মেক্স ফর ভেরি স্ট্রেঞ্জ বেডফেলোস। মমতা ব্যানার্জি একসময় ছিল, চন্দ্রবাবু নাইডু একসময় ছিল, সেও বেরিয়ে গিয়েছিল, আর আমাদের পাল্টু চাচা তো ছিলই, নীতিশ কুমার, সে কতবার এসছে কতবার গেছে। তো সেটা নিয়ে কোয়ালিশন পলিটিক্সে সবাইকে নিয়ে চলতে হবে। ইন্ডিয়া ব্লক লার্জেস্ট পার্টনার, ওরা ডিসাইড করবে
যে কে লিডার অফ অপোজিশন হবে, কিন্তু আপনাদের যেটা মনে রাখতে হবে না ওরা ডিসাইড করছে কোথায়, আমি তো সেটা বুঝতে পারছি না নীলাদ্রি বাবু, ডিসাইডটা একসঙ্গে হচ্ছে কোথায়? দিস ইজ নট মোদি সরকার, দিস ইজ এনডিএ। না বলছি ডিসাইডটা একসঙ্গে হচ্ছে কোথায়? 99 পাওয়া কংগ্রেস ডিসাইড করছে, 37 পাওয়া অখিলেশ কোথায়, 29 পাওয়া তৃণমূল কোথায়? ডিসাইড হচ্ছে না তো। ঠিক আছে, ওরা নিজেদের মধ্যে আচ্ছা অখিলেশের কথা ছেড়ে দিন, আচ্ছা অখিলেশের কথা ছেড়ে দিন, ওটা না রাহুল গান্ধী অখিলেশ বুঝে নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে না কেন, জিজ্ঞেস করছে না কেন যে রাহুল গান্ধীকে কি বিরোধী দলের নেতা করবো, আপনারা সমর্থন করবেন? সেটা ডাকছে কি ডাকছে না আপনারা দেখান, অন্য চ্যানেলে দেখাচ্ছে যে ইন্ডিয়া পার্টনারদের সবার সঙ্গে কথা হচ্ছে, তাহলে আপনাদের চ্যানেলই তো দেখাচ্ছে না। না বলছি কি আপনাদেরকে মনে রাখতে হবে যে এটা মোদি সরকার নয়, এটা এনডিএ সরকার। 240 পেয়েছে, হি ডিড নট গেট দ্য মেজরিটি। আরে আমি তো সেটা মনে রেখেই দেখছি যে নরেন্দ্র মোদী যখন এনডিএ দলনেতা হলেন, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার শুধু নয়, মানে একজন 1 নম্বর 2 নম্বর দল নয় বা 2 নম্বর 3 নম্বর দল নয়, আমি দেখলাম অনুপ্রিয়া পটেলে এসে বলে গেলেন দুটো শব্দ। জিতন রাম মাঞ্ঝি একা জিতেছেন, তিনিও বলে গেলেন। আপনি আমাকে বলছেন আপনাদের জোটের নাকি নিয়ম যে লার্জেস্ট পার্টনার সেই সব কিছু করবে। না আমি তো ঠিক এই কারণে, আরে নীলাদ্রি বাবু, আমি নীলাদ্রি বাবু একটু শুনুন না, নীলাদ্রি বাবু একটু শুনুন না, আমি জাস্ট একটু ধৈর্য ধরে শুনুন। আমি ঠিক এই কথাটা বলেই শুরু করেছিলাম, মানে আমি তাহলে ঠিকই বলেছিলাম তো, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তৃণমূলে 29 নিয়ে করবে কি, মানে করারটা মানে কিছু নেই, কংগ্রেস করবে, তৃণমূল দেখবে বা হাত তুলবে নাকি? লার্জেস্ট পার্টনার তো কেন এরকম হবে? এই তো আপনি বললেন লার্জেস্ট পার্টনার, ওরা নিজের মতো করে দলনেতা ঠিক করে নেবে। তৃণমূলের 29 এমপিস আছে, 29 এমপিস। আপনারা তো বিজেপি জিজ্ঞাসা করছেন না, আপনাকে তো আমি জিজ্ঞাসা করছি, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। বিজেপি এখনো কোনো প্রবলেম বলেনি, বিজেপির প্রবলেম আছে বলে আমার মনে হয় না, বলবো প্রবলেম আছে কিনা হবে না, যে ওখানে গিয়ে পার্লামেন্টে গিয়ে কি করবে। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো বড় বড় কথা বলেছেন, আমরা চুপ করে বসে থাকবো না, 147 জনকে তাড়িয়ে দিয়ে বিল পাস করিয়ে নেবে, এসব আমি একবার শুনিনি বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি তারপরে না শত্রুপা শুরুতেই হাসছেন, আপনাদের ভয় ডর নেই দেখছি, 234টা আসন নিয়ে রাজস্বীও হাসছেন। যাই হোক, এনিওয়েজ আমি একবার শুনিনি, তারপর দেখি ওদের মুখের হাসি অমূল্য থাকে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় তার 29 জন সাংসদকে কি কি করতে বলেছেন, কি কি করবেন ঠিক করেছেন, একবার শুনে নিন। আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স, আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। মোদিকে কেউ চায় না, এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া, শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে। ইন্ডিয়াতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে, কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর डेडिकेटेड। हम तो ये डिमांड करेगा कि हर स्टेट का जितना रुपया हम लोग हमारा पावना है उसको दे देना चाहिए जल्दी से जल्दी। ऑल पार्टीज आर स्ट्रॉन्ग, बट आई कैन टेल यू फ्रॉम द ऑल इंडिया तृणमूल कांग्रेस वी आर द 3rd लार्जेस्ट पार्टी। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান করে রেখেছেন। এবার আপনাদের মধ্যে কে ঠিক করুন, কে প্রথম বলুন, কি রাজস্বী বলুন না ছত্রপতি বলুন যে ছাড়ছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে ছেড়ে দিচ্ছেন না, ভাববেন না 29 জন সাংসদ নিয়ে বসে থাকবেন, কি করবেন শুনেছেন নিশ্চয়ই। এবার বলুন আপনাদের চিন্তা হচ্ছে কি? আমাদের চিন্তা তো এতই হচ্ছে যে আমরা ঠকঠক করে কাঁপছি। 240 আমাদের সিঙ্গুলার লার্জেস্ট পার্টি, মানুষের ম্যান্ডেট, সমস্ত আমাদের অ্যালায়েন্স মিলিয়ে আমরা যা করেছি গত 3 বছরে ইন্ডিয়া অ্যালায়েন্স বলে যারা ছিল তারা সামগ্রিকভাবে 3 বছরে আমাদের সঙ্গে টোটাল করতে পারবো। লিভ দ্যাট অ্যাসাইড, আমি ছেড়ে দিলাম। আমরা হাসছি কি আমরা ভয় পাচ্ছি সেটা আলাদা ব্যাপার। লেট আস লুক এট আ ফিউ ফ্যাক্টস। আজকে তুমি যদি তৃণমূলের ট্র্যাক রেকর্ড দেখো, তৃণমূলের মধ্যে যারা গেছে তাদের মানে আগেও যারা গেছে এবারও ন্যাচারালি আমার মনে হয় না চরিত্রগুলো তো একই, তাদের কতটাই পরিবর্তন হবে। এক হচ্ছে তুমি যেটা বারবার প্রথম থেকে বলছো, এক্সট্রিমলি লো অ্যাটেন্ডেন্স, মানে তারা আদৌ যায় না, দিল্লি গিয়ে অন্য কোথাও যায়, পার্লামেন্টে তো যায় না, খুব কম লোক দেখি আমরা। তাদের মধ্যে যারা যায় তাদের মধ্যে শীর্ষ নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি, অসভ্যতা করার জন্য। তাদের মধ্যে মিথ্যে কথা এবং বানিয়ে কথা, স্বপ্ন দেখা মধ্যে বড় নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। মানে তিনি বোধহয় একবারই উঠেছিলেন, আমার যত মনে আছে, উঠে যে মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম ভুলে গেছিলেন বা জানতেনও না।
আমি এক্ষেত্রে আমি একটুখানি এমপিকে অসভ্য না সভ্য অসভ্যের বিষয় না, আমি ব্যাপারটা সিরিয়াসলি দেখছি। কে কতদিন পার্লামেন্টে ছিলেন এক্ষুনি আসছি আমি এক্ষুনি আসছি, আপনি কন্টিনিউ করবেন। কিন্তু কে কতদিন পার্লামেন্টে ছিলেন? আগের বার তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা নির্বাচিত হয়েছিলেন এবং এবারও নির্বাচিত হয়েছেন, আমি তেমন কয়েকজনকে বেছে নিয়েছি। মানে যিনি নির্বাচিত হয়েছিলেন আর আসছেন না বা যাচ্ছেন না তাকে নয়। প্রথমে দেব, চিত্র তারকা দেব, তারকা প্রার্থী দেব। তৃণমূলের গতবার তারকা প্রার্থীর সংখ্যা ছিল 3, এবারে 7। আগেরবার ছিলেন শুধু দেব, মিমি, নুসরত। এবার দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এবং সায়নী ঘোষ। 7 তারকা প্রার্থীর অ্যাটেন্ডেন্সটা কেমন হতে পারে? যদিও জুন মালিয়া বিধানসভায় কিন্তু খুব সিরিয়াস একজন অ্যাটেন্ডি, 90% বেশি তার উপস্থিতি আছে, ফলে আমি জুন মালিয়াকে আপাতত সরিয়ে রাখছি। কিন্তু 7-এর মধ্যে অন্তত 6 জনের ট্র্যাক রেকর্ড কেমন হতে পারে খুব আগ্রহের বিষয়। তার মধ্যে দেব গতবার 12% ছিল তার উপস্থিতি পার্লামেন্টে। অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান পাস করানোর জন্য লোকসভার অধিবেশন 100 দিন বসে থাকলে দেব গেছেনই 12 দিন। কথা কদিন বলেছেন আপনারা শুনে নেবেন বা দেখে নেবেন। পরবর্তী মিমি, আরেক তারকা প্রার্থী, গতবার 3 তারকা প্রার্থীর আরেকজন মিমি। গতবার তার উপস্থিতির হার ছিল 21%। অর্থাৎ যা তিনি করতে পারেননি বলেছিলেন, শেষ দিকে একদম নির্বাচনের মুখে এসে দাঁড়িয়ে আপনারা দেখেছেন একটা অদ্ভুত কান্না জুড়েছিলেন মিমি। কিছুই করতে পারেননি, কিছুই করা হলো না। আমার তো রবীন্দ্রনাথের বিয়োগান্তক নাটকের গান মনে হচ্ছিল, কিছুই তো হলো না। কিন্তু এই কিছুই তো হলো নার জন্য মিমির অন্তত 79 দিন, 100 দিনের মধ্যে 79 দিন সংসদে অনুপস্থিতি যে দায়ী, সেটা কিন্তু মিমি বলেননি। নুসরত সংসদে 100 দিন অধিবেশন বসলে 23 দিন হাজির থাকতেন। 23% হচ্ছে নুসরতের হাজিরা খাতায় সই সংসদে। গতবারে আরেক সাংসদ দক্ষিণ কলকাতায়, এবার তাকে নিয়ে ব্যাপক বেজায় বিতর্ক হয়েছিল। তিনি দাঁড়াতে পারেন কি পারেন না, তিনি কোনো যোগ্যতামান ভঙ্গ করেছেন কিনা। 50 নয়, দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, গতবারও ছিলেন, জিতেছেন সাংসদ, এবারও প্রার্থী, জিতেছেন সাংসদ, শেহানো মালা রায় সংসদে উপস্থিতির হার ছিল 43%। মানে 100 দিন অধিবেশন বসলে তার অর্ধেক দিনও যাননি। শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি কি এসছেন, কবে এসছেন, কার নাম ভুলে গেছেন, এসব নিয়ে শতরূপা একটি কথা বলছিলেন, সেটা নিয়ে স্টুডিওর মধ্যে একটু বিতর্ক হলো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির হারটা কত, অর্থাৎ তিনি কতদিন বলবার জন্য বলতে চেয়ে সংসদে গিয়েছেন। 100 দিন অধিবেশন বসলে 15 দিন, মানে দেবের থেকে 3 দিন বেশি, মিমির থেকে 6 দিন কম। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের গতবারের বিদায়ী সাংসদদের পরিসংখ্যান। অর্থাৎ এবার তারা এই সংসদে কি ধরনের ভূমিকা রাখতে পারেন তার একটা আন্দাজ পেলাম আমরা। সমিত, আমি আসবো না, শত্রুপা প্লিজ, শত্রুপা কন্টিনিউ করছি। বিজেপি মহিলাদেরকে পছন্দ করেন, শুনে নিচ্ছি উনি সবচেয়ে আনএথিক্যাল প্রুভেন মহুয়া মৈত্র, তাকে আবার কৃষ্ণনগর পাঠিয়েছেন। কৃষ্ণনগর যাকে আদানি গ্রুপে আরে শুনুন, সোনা প্র্যাকটিস করুন। তিনি জিতেছেন, সংসদের লজ্জা, জিতেছেন সংসদের লজ্জা, আপনাদের চ্যানেলের লজ্জা যে আলোচনাগুলো করেন না, আপনারা শুধু অন্য আলোচনা সংসদের লজ্জা যে আবার জিতেছেন। আরে শুনুন শুনুন শুনুন, একক সংখ্যক পাসওয়ার্ড বেচে দেওয়া সাংসদকে যা বলা হচ্ছে, পাসওয়ার্ড বেচে দেওয়া সাংসদকে যা বলা হচ্ছে, ভুল বলেছেন। সংগ্রাম প্লিজ, না না না, এটা হয় না। নির্বাচিত সাংসদ ভেবেছেন বলুন, আজকে ইংরেজিতে চিৎকার করা ছাড়া ডেরেক ওব্রায়ান আর মহুয়া মৈত্র ছাড়া আর কোন তাদের রোল দেখি না। এবার আমি বলি প্লিজ, এটা ঠিক হচ্ছে, আপনি আপনার সময় বলেন, না আপনি আপনার সময় বলেন। তৃণমূল বলে মিথ্যে, তৃণমূল বলে সিবিআই, তৃণমূল মানে ইডি, তৃণমূল মানে আইটি, আসল কিসের জন্য? এটা কি কারণে? কি হচ্ছে? এটা কি দখল করে? সময় বলতে দিন, আপনি কি করছেন? আপনাকে বলছি
কি কেন বলছেন? কেন বলছেন? আপনি কেন বলছেন? আমি যা বলেছি আমি দায়িত্ব নিয়ে বলেছি। আপনি থামুন এবার। আমি দায়িত্ব নিয়ে বলেছি। আমি আবার বলছি। পার্লামেন্টের বাইরে মানুষ অনেক প্রশ্ন করছে তা তো বলুন। অ্যালায়েন্সের ওপর তাদের কোনোদিনও ভরসা ছিল না। খানিকটা কংগ্রেসকে ওপেনলি বললো আরে তোমরা জিতবে কিনা জানি না, 40টা সিটের বেশি পাবে কিনা জানি না, তৃণমূলের দেওয়া লবণ জুসের ওপর কংগ্রেস নাকি অ্যালায়েন্স করতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে যখন অ্যালায়েন্স প্রায় ফর্ম করতে যাচ্ছে, মমতা ব্যানার্জি আমি সবসময় বলেছি অ্যাস্টিউট পলিটিশিয়ান, উনি তখন ডিসেপ্টেন্ট বাইরে থেকে থাকবে, এখানকার কংগ্রেস নয় দিল্লির কংগ্রেস, এইসব বাজ বিচার করে ফাইনালি যখন একটা অ্যালায়েন্স কোনো রকমে ফর্ম হলো তখন অভিষেক ব্যানার্জি গেল এবং অভিষেক ব্যানার্জি সেই ছোট বেটে লোকগুলোর মতন লম্বা মানুষদের পেছনে লাফিয়ে লাফিয়ে একটা ছবি তোলার চেষ্টা করে। এটা ভালো লাগছে আপনার না? ফিনিশের মধ্যে অনির্বাণ বাবু এই কথাগুলো ভালো লাগছে। পশ্চিম বাংলার ইতিহাসে যে সবথেকে বেশি ভোটে জয়লাভ কি করে সেই সাংসদকে অপমান করছে। দায়িত্ব পাওয়া যায় নাকি? দায়িত্ব পাওয়া যায় নাকি? দুটো এজেন্টকে বের করে দিয়ে দুটো ক্যান্ডিডেটকে বের করে দিয়ে আপনারা রিগিং করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাসে এত ভোটে জয়, বড় বড় কথা যত এবার বাকি আছে আমার আর দুটো পয়েন্ট আছে চিৎকার চেঁচামেচির মধ্যে। আপনি বলুন এবার আপনার পয়েন্ট আপনি বলুন। ওই জন্য দিলীপ ঘোষ ঠিকই বলছে, অ্যালায়েন্সের মধ্যে কোনো অস্তিত্ব পাচ্ছে না, সেই জন্য অভিষেক ব্যানার্জি দিল্লি বম্বে এর বাড়ি তার বাড়ি মিনি অ্যালায়েন্স করবার চেষ্টা করছে। এই হেন তৃণমূল কংগ্রেস তারা আবার দিবা স্বপ্ন দেখছে যে বিজেপি নাকি তাদের দেখে ভয় পাবে, তারা নাকি যে জিনিস আমাদের বিজেপির কোনো ভয় নেই। বিজেপি তো তৃণমূলকে ভয় দিয়েছে বলেই তো বাংলায় এই সিট। আচ্ছা এক মিনিট আমি লড়তে যাচ্ছে এটা কি এবং এই তৃণমূলের স্পোকসপারসন গুলো এমন কথা বলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য শোনাবো। লোকসভা নির্বাচন চলছে, প্লিজ প্লিজ দুজনে অডিও প্লিজ সমীর বাবু প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সম্ভাবনা সম্পর্কে কি বলেছিলেন? নির্বাচন পর্ব চলাকালীন, ভোট পর্ব চলাকালীন কংগ্রেসের সম্ভাবনা সম্পর্কে কংগ্রেস কত আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এস্টিমেট কি ছিল একবার শুনে নিন। আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক। সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো। আমি দুটো কথা একটু বুঝতে চাইছি, নির্মলাবাবু একটু হেল্প করবেন আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের 2 তারিখ কংগ্রেসের 40-এর উপরে কোনো সম্ভাবনা দেখেননি। আজকে কংগ্রেস লোকসভার বিরোধী দলনেতা ঠিক করতে চাইছে, তাদের দলনেতা নয় কিন্তু লোকসভার বিরোধী দলনেতা কারোর সঙ্গে আলোচনা করছে কিনা আমি জানি না, কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো আলোচনা করেনি এটুকু শিওর। কোনো জের চলছে কি এটার? 40 পেরোবে না বলেছিলেন মমতা, 99 তো পৌঁছে গিয়েছে কংগ্রেস। 1 2 হচ্ছে আমার একটা কথা কানে লাগলো যখন একটু আগে উনি বলছিলেন নরেন্দ্র মোদীর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া। ওনার প্রবলেমটা বিজেপি শাসন নিয়ে, এনডিএর সরকার নিয়ে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া নিয়ে। এক্সাক্ট প্রবলেমটা কোথায় আপনি কিছু বুঝতে পারছেন? দেখুন আমি আপনাকে বলি, গত 5টা লোকসভা নির্বাচনে রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে। 2009, 14, 19, 24 সবসময় সব থেকে বেশি আসন পেয়েছে। সুতরাং তাকে ওই লিবার্টিটা দিতে হবে কিছু বলার কিছু ভাবার, এটা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে এফেক্টিভিটির কথা বলছেন, এই এফেক্টিভ পার্টটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছিলেন 1998-এ, ঠিক 99-তে 7টা আসন পান, 98-তে 99-তে 8টা পান, 99-তে 7টা পান, আর 2004-এ 1টা পান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন। এইবার আমি কথাটায় আসি, সময় অল্প তো, জাস্ট এই 1, 2, 3, 4, 5, 6, 7 7টা টার্মের আপনি যদি একটা অ্যানালিসিস করেন দেখবেন প্রথমেই জিজ্ঞেস করেছিলেন দলের সম্পদটা কে, 29 জন, কেউ সম্পদ, সম্পদ একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক প্রথম 3টে নির্বাচনে তৃণমূলের যা এফেক্টিভিটি ছিল
তারপরে 4টে নির্বাচনে তৃণমূলের সেই অর্থে পার্লামেন্টে কোনো এফেক্টিভিটি নেই। তার কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়ে এখানে চলে এলেন। চলে আসার পর যাদেরকে বসানো হয়, যারা জিতে আসে, তারা কেউই জেতে না, সবই মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এফেক্টিভিটির প্রশ্ন যদি তোলেন, তাহলে একজনেরই এফেক্টিভিটি মমতা বন্দ্যোপাধ্যায় 100% কেন, সাংবাদিক হিসেবে বলছি 500%। বেশ বুঝলাম। বাকি 29 জন, এবার 29 হয়েছে, এর আগে 33 জন, তার আগে 22 জন। আপনি বলুন না কার এফেক্টিভিটি ছিল? সুতরাং আপনি এটা আশা করছেন কেন? এই প্রশ্নটা যে করছেন, এই প্রশ্নটাই ডিফাঙ্ক্ট। তার কারণ এই 29, 33, 32 যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পার্লামেন্টে নেই, বাকিরা একটা বিগ জিরো। বুঝলাম, কিন্তু আপনি দেখুন, আমি কেন প্রশ্নটা করছি, আমার প্রশ্ন করার কারণ আছে নির্মলবাবু। 2004-এ কলতানরা যখন 61 জন সাংসদ নিয়ে ইউপিকে সমর্থন করছেন, তখন বামেরা এই রাজ্য থেকে সব থেকে বেশি সাংসদ নিয়ে গিয়েছে। মানুষের একা ছিলেন। হ্যাঁ, মমতা একা ছিলেন। তো আমাদের জানার আগ্রহ ছিল না, অধিকার ছিল না যে কি করছেন বাম সাংসদরা লোকসভা থেকে। এই রাজ্য থেকে সব থেকে বেশি বাম সাংসদ নির্বাচিত হয়েছে। 4.5 বছর তারা একসঙ্গে ছিলেন, গড় করেছেন ইউপিএর সঙ্গে, একদম তাই তো। তার মধ্যে এখানকার বাংলার সাংসদরা কথা বলেননি, কুটোটি নাড়েননি, দুটোটি করেননি, এ কথা কেউ বলতে পারে না। অন্য তাদের এফেক্টিভিটি নিয়ে অন্য প্রশ্ন উঠতে পারে, তারা কি করেছেন, তাদের সঙ্গে কংগ্রেসের অ্যাডজাস্টমেন্ট কেন টেকেনি ইত্যাদিতে অন্য কথা। 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা বারবার কথা বলেছেন, হয়তো লেগেও গিয়েছে পরমাণু চুক্তি নিয়ে, কিন্তু কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠকে যাকে পাঠালেন, সিরিয়াসনেস বলে একটা ব্যাপার আছে তো নির্মলবাবু, একটু বুঝুন আমি কেন বলছি। তিনি আগের সংসদে হাজিরা দিয়েছেন 100 দিনে 15 দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আমাকে বলছেন এটা সিরিয়াসলি ভাবতে। উনি যে বলছেন কিছু করতে দেব না, মানে সরকার কোনো কিছু করতে পারবে না, সরকারকে এইগুলো এই বিল বাতিল করতে হবে, এই বিল পাশ করাতে দেব না, যাকে উনি পাঠাচ্ছেন এই সমন্বয়ের বৈঠকে, তিনি তো সংসদেই যান 15 দিন, দেবের থেকে 3 দিন বেশি, মিমির থেকে 6 দিন কম। বেশ, সেই জন্যই তো আপনার প্রশ্নটাই আপনাকে আমি ফিরিয়ে দিলাম। প্রশ্নটা তুলছেন কেন? আচ্ছা, নীলাদ্রিবাবু বলছেন। তাহলে তার কারণটা হচ্ছে যে যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রেজেন্স, মমতা বন্দ্যোপাধ্যায় ভিজাভি অন্য, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে 4 বার মন্ত্রী হয়েছেন তো কোনো টার্ম কমপ্লিট করেননি, সেটা তার নিজের ইচ্ছা, উনি করেননি। কিন্তু প্রত্যেকবার যতবার পার্লামেন্টে গেছেন, পার্লামেন্ট অ্যাটেন্ড করেছেন, পার্লামেন্টে চেঁচামেচি করেছেন, পার্লামেন্টে এফেক্টিভিটি রেখেছেন, সব কিছু করেছেন। আপনি যে প্রশ্ন করছেন, এমন একজনের কথা বলছেন যিনি 15% তার অ্যাটেন্ডেন্স, এইটা তার দেখা যাচ্ছে, তাকে সামনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা আপনার কাছে ন্যায্য মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা ডিফাঙ্ক। তার কারণ হচ্ছে ওইটা এফেক্টিভ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় 15% ওয়ালা লোককে পাঠিয়ে যে জলটা মাপছেন, বাকি 85% জলটা উনি নিজে মাপবেন, উনি ওই 15%কে দিয়ে করাবেন না। মমতা গোটা পার্লামেন্টে তৃণমূলে একজনই থাকে, তাকে দেখা যায় না, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা টোটালি ইনএফেক্টিভ। এবং ঘটনাটা সেইটাই। আপনি একটা হিসেব, আমি তো আপনাকে বলে দিলাম, আপনি প্রথম 3টে টার্ম দেখুন, তার এফেক্টিভিটি দেখুন তৃণমূলের, তারপর থেকে যেভাবে কার্ভ নেমেছে তৃণমূলের, আপনি অবাক হয়ে যাবেন, প্রায় শূন্যে চলে এসেছে। বেশ, আমি রাজস্বী আসবো আপনার কাছে, তার আগে নীলাদ্রিবাবু হাত তুলছিলেন ঠিক এই প্রশ্নটাতে। নীলাদ্রিবাবু আপনি হাত তুলছিলেন, প্লিজ আপনার কি বলার আছে? দেখুন, আমার যেটা বলার আছে, দেখুন 29 MPs হোক কি 30 MPs হোক কি 35 হোক, এভরি এমপি ইজ ইম্পর্টেন্ট। কারণ সেই এমপি পার্লামেন্টারি সিট জিতে এসছে, লোকেদের ভোট পেয়ে এসছে, লোকেদের ইচ্ছেটাকে পার্লামেন্টে কথাটাকে ওখানে রাখার জন্য আপনি নিজের অ্যালায়েন্স নিয়ে চিন্তা করুন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এখানে যেটা রয়েছে, এখানে যেটা নির্মলতা বলছে যে তৃণমূলের গ্রাফ নেমে গেছে, সেটা নয়। আমাদের মানতে হবে যে গত 10 বছর স্যার আমাকে শেষ করতে দিন, গত 10 বছর ইট ওয়াজ নট এ কোয়ালিশন পলিটিক্স। একজন পার্টি সিঙ্গেল হ্যান্ডেড ফুল পাওয়ারে ছিল। কিন্তু এখন
we are going back to the 2004 era, যেখানে coalition politics, এখানে কোন গভর্নমেন্টকে ডিসিশন নিতে গেলে ওর অ্যালাই পার্টনার এন্ড পার্লামেন্ট এখন খুব ইভেনলি ডিভাইডেড, 297 and 234। আরে নীলাদ্রি বাবু এখানেই, নীলাদ্রি বাবু আমার তো প্রশ্নটা এখানেই, সাসপেন্ড করে নীলাদ্রি বাবু আমি বিল নীলাদ্রি বাবু আমার প্রশ্নটা এখানেই, যদি এরপরে আমি জানি না, আমি এখন থেকে আমার অমত এবং দ্বিমত জানিয়ে রাখলাম, এরপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টের কোনো অধিবেশনে যদি পরবর্তী স্পিকার তিনি পার্লামেন্ট থেকে বহিষ্কার করেন বা সাসপেন্ড করেন, তিনি স্পিকার, তার সিদ্ধান্ত সর্বোপরি, আমার সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমার ভিন্ন মত আমি আগে থেকে জানিয়ে রাখলাম, কারণটা শুনুন নীলাদ্রিবাবু, যিনি 100 দিনের মধ্যে 15 দিন হাজিরা দেন অধিবেশনে, তার সংসদের কোনো অধিবেশনকে প্রভাবিত করার ক্ষমতা আমি কতটুকু বলে ধরবো? তাহলে আপনি আমার মেয়েকেও পাঠিয়ে দিতে পারেন। আপনারা তো এটা বলছেন না যে শত্রুঘ্ন সিনহা আমাদের স্টার ক্যান্ডিডেট, তার 70 ভোট দেন 70। আমি তো সেটাই বলছি, তাহলে তাকে ইন্ডিজোটের বৈঠকে পাঠাচ্ছেন না? আমি তো সেটাই বলছি, যার পার্লামেন্টে যেতে ভালো লাগে না, পার্টি কল দেবে, যার পার্লামেন্টে যেতে ভালো লাগে না। নীলাদ্রি বাবু আপনি তো সেইখানেই, নীলাদ্রি বাবু আপনি তো বহুদিন ধরে আইনজীবীর সঙ্গে রাজনৈতিক আন্দোলন। আচ্ছা নির্মল, না আমাকে একটু বলতে নীলাদ্রি বাবু, আমি আমি আপনাকে টাইমটা দেবো, আমাকে একটা উত্তরটা দিয়ে দিন। সেটা হচ্ছে, আমি একবারও বলিনি তৃণমূলের গ্রাফ নেমেছে, এটা একটা জেনারেল টার্মে আপনি বলছেন। আপনি যে এমপিদের ইম্পর্টেন্সের কথা বলছেন, সেটা আপনি যেমন বোঝেন আমিও বুঝি, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে অন্য জায়গাতে। না আমি বলেছি গ্রাফটা নেমেছে ভিজাভি মমতা ব্যানার্জি। আপনি যদি হিসেব করেন, যেটা আমার আরে কথাটা সেটা তো বলছেন, আমি বলে দিচ্ছি, নির্মল বাবুর বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যেদিন পার্লামেন্টে অ্যাটেন্ড করেন, নীলাদ্রি শুনুন একটু মন দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যেদিন পার্লামেন্টে অ্যাটেন্ড করেন, সেদিনকে তার একার যা গুরুত্ব ছিল, আপনাদের দলের এই 29 জন সাংসদের সম্মিলিত গুরুত্ব তার থেকে অনেক। 29 কেন, 100 জন সাংসদের। এবার আমি রাজস্বী কাছে সেই গ্রাফটা নামার কথা বলছেন রাজস্বী। আমি আসলে আপনার কাছে আসবো, রাজস্বীর পরেই আপনার কাছে আসবো, আমি জানি আপনি অনেক কিছু বলতে চাইছেন, তারপর আরেকবার কলতানের কাছে আসবো। রাজস্বী, আপনার কাছে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বগুলো দিয়ে তার দলের সাংসদদের পাঠাচ্ছে, সেই দায়িত্বগুলো তারা সংসদে পালন করে, লোকসভাতে পালন করে, আমি মূলত লোকসভার কথাই ধরছি আপাতত, আপনাদের নতুন জোট সরকারের কাজকে, বিজেপি নেতৃত্বে এনডিএ সরকারের কাজকে কতটা ঘেঁটে দিতে পারে বলে আপনার মনে হচ্ছে? অনির্বাণদা, প্রথমেই রিপাবলিক বাংলা নেটওয়ার্কের মাধ্যমে 2,33,00,000 পশ্চিমবঙ্গের যারা ভারতীয় জনতা পার্টির সাংসদদেরকে ভোট দিয়েছেন, তাদের সকলকে আমার পার্টির তরফ থেকে, আমার নেতৃত্বের তরফ থেকে প্রণাম। এই 2,33,00,000 যে ভোট আমরা পেয়েছি, এটা খাঁটি ঘানিতে পেশা সর্ষের তেল, জালি তেল নয়, 24 ক্যারেট। এর মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ছাপ্পা রিগিংয়ের ভোট নেই। তাই আমরা যে কথাটা বলছি, ঝাঁঝের সঙ্গে বলছি, পরিষ্কার ভাষায় বলছি, গলাবাজি করার প্রয়োজনীয়তা আমাদের নেই। মমতা ব্যানার্জি 29টা পার্লামেন্টেরিয়ান থাকুক, আর 7টা পার্লামেন্টেরিয়ান থাকুক, আর 40টা পার্লামেন্টেরিয়ান থাকুক, তাদের পারফরমেন্স, তাদের বলার কথা, তাদের অতীত পারফরমেন্স, এই যে দেব বলে যে ভদ্রলোক পার্লামেন্টে গিয়েছেন, অভিনেতা, যিনি দিনের পর দিন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে গেছেন, যে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান পাশ করে অর্থ বরাদ্দ করে দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য সরকার না লোক, না জমি, না কোনো কিছু দিতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আটারলি ফেলিয়ার হয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানকে এক্সিকিউট করতে। দিনের পর দিন যারা বলেছে যে বিজেপিকে নাকি ভদ্রলোকেরা ভোট দেয় না, আজকের ফর্ম 20 পরিষ্কারভাবে ভবানীপুর রাসবিহারী চত্বরের 68, 69, 70, 71, 72, 74, 85, 86, 87, 93, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পাশের বাড়ি, সামনের বাড়ির লোকেরা ভোট দেয়নি, তাকে রিজেক্ট করেছে। তারা বলছে আমাদের ম্যান্ডেট। মমতা ব্যানার্জি নির্লজ্জ থাকে
থাকলে পরে অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত। বলবো তার পাশের বাড়ির লোক তাকে বলছে সে আমার পার্টিকে বলছে মতিবাবুর উচিত পদত্যাগ করা। এত বড় স্পর্ধা কোথা থেকে হয়? আপনি সেন্সিবল মানুষ, আমি একটা কথাতে ভীষণ আপত্তি জানালাম। এতক্ষণ ধরে রাজনৈতিক বিরোধিতার প্রশ্নে আপনারা অনেক কিছু বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি একজন মহিলা। আমাদের সাধারণ রুচিবোধে আমরা কোনো মানুষ, সাধারণ মানুষ আমরা একজন মহিলা, প্লিজ প্লিজ কোন মহিলা সম্পর্কে মহিলা সম্পর্কে নির্লজ্জ শব্দটা ব্যবহার করেন, প্লিজ করবেন না, প্লিজ করবেন না, না না প্লিজ না, ওটা মাথায় রেখে বলুন, না ওটা মাথায় রেখে বলুন, না 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 বুথে একটা আমাদের ভোট দিয়েছে বলে রাজনৈতিক লোকেরা ওখানে কি হাঙ্গামা করছে, মারামারি করছে, আর নেতারা মুখে কুচে বসে আছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে না। আপনার নেতা এরকম না রাজর্ষি মন্ত্রীদের দরকার নেই। আপনি সহস্রবার রাজনৈতিক বিরোধিতা করুন, আপনি অন্য যে কোনো শব্দ বলুন, কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে নির্লজ্জ শব্দটা ব্যবহার করবেন, এটা আমাদের রীতি নয়, আমাদের সমাজের রীতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের নেতাকে হরিদাস বলে কোমরে দড়ি দিয়ে ঘোরাবে, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যত বিরোধীরা আক্রমণ করেছে তারা বিলীন হয়ে গেছে, ফসিল কেউ বিলীন হয়নি। 47% আপনাদের 2% ভোট কমে গেছে, 2% ভোট কমে গেছে। এরপরে এত বড় কথা বলছেন কেন? 2% ভোট কমেছে আর সিপিএম এর থেকে 2% ভাই তুমি উস্কানিমূলক কথা বলো, তুমি উস্কানিমূলক কথা বলো না। তোমরা যেখানে জিতেছো সেখানে রোহিঙ্গা নেই, তোমরা যেখানে জিতেছো রোহিঙ্গা নেই, আর তৃণমূল যেখানে জিতেছে রোহিঙ্গা। এই বিদ্বেষের রাজনীতি ছড়িও না, এই বিদ্বেষের রাজনীতি ছড়িও না, বহুবার কথা বলছেন, এই বিদ্বেষের রাজনীতি ছড়িও না। আমি অনির্বাণ বলার চেষ্টা করছি, এই বিদ্বেষের রাজনীতির কারণে তোমরা বহু জায়গায় সিট হারিয়েছো ভাই। যে কারণে আপনি আমাকে একটা আমি আমার যথা বলা, আমার এটা বলা, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। এই আমি যে অ্যাবসেন্টি সাংসদদের তালিকাটা দেখালাম, রাজেশবাবু প্লিজ, আমি যে অ্যাবসেন্টি সাংসদদের তালিকাটা দেখালাম তার মধ্যে জলজল করছে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 15% না প্লিজ, আমি স্পিকারের কথা বলছি, না 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 আপনি সমস্যার বিষয় নয়, আপনার এটা এক মিনিট সমীরবাবু এক মিনিট, এটা সমস্যার বিষয় না রাজর্ষি প্লিজ, প্লিজ সমীরবাবু, এটা স্পিকারের বিষয়, রাজর্ষি প্লিজ আমাকে বলতে দিন, রাজর্ষি প্লিজ, এটা স্পিকারের বিষয় নয়। উনি পার্লামেন্টের কোনো আইন ভঙ্গ করেছেন কিনা সেটা আমি প্রশ্ন করছি না। আমি বলছি যে ডায়মন্ড হারবারে 10 লাখ মানুষ ওনাকে ভোটে, মানে 10 লাখ ভোটে উনি জিতলেন, ভোট তো দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ ভোট তো দিয়েছেন কোটি কোটি মানুষ, তারা যে তাকে ভোট দিয়ে পাঠালেন তাদের তো কিছু আশা ভরসার জায়গা থেকে পাঠালেন। কোটি কোটি বললেন কেন বলছি না, বলছি শুনুন না, বলছি আশা ভরসা দিয়ে না, বলছি আশা ভরসা দিয়ে পাঠালেন তো একটা, সেই আশা ভরসার জায়গাটা তিনি পূরণ করছেন কথা। তিনি 15 দিন সংসদে যান, 100 দিন চললে তিনি নরেন্দ্র মোদীর সরকারের জন্য কত বড় বিপদ হতে পারবেন ছেড়ে দিন। আমার তো প্রশ্ন ছিল এই 29 জন বাংলার সম্পদ না বোঝা, মমতার সম্পদ না বাংলার বোঝা, বাংলার বোঝা যে না সেটা আমাকে বুঝিয়ে দিন। 100% অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল, না না বুঝিয়ে দিন, হ্যাঁ বলতে দিন, হ্যাঁ তো কষ্ট হবে, না না আপনি বলুন, আপনি কন্টিনিউ করুন। সর্বশেষ প্রার্থী খুঁজে না ওরকম কষ্ট আপনারও হয়েছে শতরূপা বলবার সময়, প্লিজ আপনি এখন বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই শেষ হয়ে যাবে, হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেনাপতি একজন, তিনি এই ভোটে নয় আর আগে 21 সালের ভোটেও যদি দেখেন তার একটা পরিশ্রম এই যুব সমাজের নিশ্চয়ই। আবার বলছি আজকে যদি আজকে আপনাকে এই প্রশ্ন করছি, শক্তি স্বরূপা কি বলছে, শক্তি স্বরূপাকে ফোন করো, এই নিয়ে শক্তি স্বরূপার সঙ্গে তুমি কথা বলো। আমি যেটা বলতে চাইছি, তৃণমূল দলের হয়ে আমি বলতে এসেছি, তৃণমূল দলের নেতা নেত্রীরা আছে, চ্যানেলে কে এসছে আমি তার প্রতিনিধিত্ব করছি, এইভাবেই তৃণমূল একটা দল, তার দলের কেউ না কেউ নিশ্চয়ই সংসদে প্রতিনিধিত্ব করছেন, স্বাভাবিকভাবে সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে, এরকম কোথাও নিয়ম নেই। এবার যদি আপনি আমাকে বলেন আজকে যারা 18টা সিট নিয়ে বাংলাকে ভুল বুঝিয়ে 18টা সিট নিয়ে বিজেপি গিয়েছিল বাংলার মানুষের ভোটে, তারা 1,64,000 100 দিনের কাজের টাকা কেন বন্ধ রেখেছে?
বুঝলাম সারা বাংলা বুঝলাম বিরোধী। 100 দিনের কাজের এটা টাকা বাংলার মানুষ রাজনীতি। উত্তর দিয়েছে। প্লিজ বাংলার মানুষ শেষ দিকে চলে উত্তর এসেছি। দিয়েছে। কোনো না, না, বিজার নেই, সমীর বললে বাবু- হবে না, লক্ষ্মীর সমীর বাবু- ভান্ডারকে আরো কয়লা কিভাবে চুরি করবো? বললে হবে না। সমীর বাবু মানুষ আপনি উত্তর করবো দিয়েছে। কিভাবে? সমীর বাবু উত্তর দিয়েছে। সমীর বাবু আপনার প্রতি আমার পূর্ণ সমবেদনা রইল, আস্থা রইল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের মধ্যে 15 দিন সংসদে গিয়ে যদি 100 দিনের কাজের টাকা নিয়ে আসতে পারেন, নিশ্চিতভাবে অভিনন্দন রইল আমার আগাম। আমি কলতান প্লিজ হয়ে গেছে কলতান এ রাজ্যে অত্যন্ত বড় দক্ষ সংগঠক ছিলেন নির্মলা বাবুরা দেখেছেন। আমি তার রাজনৈতিক জীবন খুব অল্পই দেখতে পেয়েছি সাংবাদিক হিসেবে, খুব বেশি দেখিনি। সোমেন মিত্র স্পষ্ট বলতেন আমার বিধানসভায় যেতে ভালো লাগে না, সংসদে যেতে ভালো লাগে না। 21-22% বেশি সোমেনবাবুর বিধানসভার উপস্থিতির হার কোনোদিন ওঠেনি। আমি আপনাকে অ্যাজ পার রেকর্ড বলছি, যদি আমি তাকে দেখেছি খুব কম রাজনীতিক হিসেবে, আমি রেকর্ড বলছি। সোমেন মিত্র লুকোচুরি করতেন এবং কোনো বিধানসভার বৈঠকে, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দলকে রিপ্রেজেন্ট করার সময় তাকে দেখা যেত না। আমি একটাই কারণে প্রশ্নটা করলাম, আপনারা সবাই মিলে অপোজ করছেন ইন্ডি জোট থেকে, করতেই পারেন, আপনাদের অধিকার, বিরোধিতার অধিকার, কিন্তু সেই বিরোধিতার অধিকার যারা প্রয়োগ করছেন তাদের মধ্যে কেউ কেউ যদি সংসদে 100 দিনের মধ্যে 15 দিন হাজির থাকেন, তারা কতটা সিরিয়াসলি সেই অধিকার প্রয়োগ করতে চান বলে আপনাদের ধারণা? আমি প্রশ্ন ওনাকে করেছি। আমি বলছি যে এই সোমেন মিত্ররা যখন রাজনীতি করতেন তখন মতাদর্শগত যাই ফারাক থাক, রাজনীতি এখনকার থেকে অনেক উচ্চ মানের হতো এবং সেইটা এখন খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে সেটা অনেক নিম্ন মানের হয়ে গিয়েছে। ফলে ওই সময়ের সাথে এই সময়ের তুলনা করাটা খুবই খারাপ লাগে আর কি। দ্বিতীয় কথা হচ্ছে যে গোটা বিষয়টা বাকি সাংসদদের বাদ দিয়েও অভিষেকবাবু যেহেতু একটা বড় ব্যাপার আর কি, ওনার বাড়ির সামনে বিরাট সিকিউরিটি, ওনার সম্পত্তি নিয়ে এত কথা, তো ফলে উনি কতদিন সংসদে যাচ্ছেন সেটা চর্চা এসে দাঁড়াচ্ছে। তাহলে ওনাকে যদি সংসদে বেশি দিন করে পাঠাতে হয়, আমি মনে করছি আগামী 2026 অবধি তো ভোট নেই, ফলে এই 2025-25-এ যদি ইডি সিবিআই ওকে কয়েকটা চিঠি পাঠায়, তখন ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য উনি গিয়ে সংসদের ভেতরে পারলে রাতেও থেকে যেতে পারেন। কিন্তু আমার সম্পূর্ণ ভরসা আছে বিজেপির উপর। এবার সরাসরি মানুষের রায় দেখবো। প্রথমে ফেসবুকের রায়। আমার প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে, তারা কি উত্তর দিলেন সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের 29 কোনো কাজে লাগবে জিজ্ঞাসা করেছিলাম, কোনো কাজে, যে কোনো কাজে লাগবে, 78% মনে করছেন না, 22% মনে করছেন হ্যাঁ। চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে। তৃণমূলের 29 সাংসদ কোনো কাজে লাগবে না মনে করছেন 80%, হ্যাঁ মনে করছেন 20%, এক্স স্যান্ডেলের পরিসংখ্যান। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 1 ঘন্টায় 29,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 77% মনে করছেন কোনো কাজে লাগবে না তৃণমূলের 29 জন সাংসদ, 23% মনে করছেন হ্যাঁ লাগতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংসদরা কি করবেন তারা জানেন, কিন্তু তাদের সিরিয়াসনেস নিয়ে, তাদের কাজে লাগা নিয়ে যে বাংলায় মানুষের এখনও প্রশ্ন রয়ে গিয়েছে, সেটা কিন্তু প্রমাণিত অন্তত সোশ্যাল মিডিয়ায়। আগের কথা সামনের কথা, অবশ্যই অধিবেশন বসলে আমরা বুঝতে পারবো কে সত্যিই কতটা বিরোধিতা করতে চান বা কাজ করতে চান। অনির্বাণের রোগীমান এখানে শেষ করছি, সঙ্গে থাকুন দীপাবলি।